পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের 12তম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। 8। জেলার শহরে কাপড় কলের এক স্কুলে মাস্টারি নিল নাতাশা। মা ওকে জোগাতে লাগলো যত বেআইনি বই, পুস্তিকা আর খবরের কাগজ। এই হলো এখন ওর কাজ। মাসের মধ্যে বার কয় বেশ বদলে, কখনো সন্ন্যাসিনী, কখনো লেস আর কাটা কাপড়ের ফেরিওয়ালি, কখনো সঙ্গতিপন্ন নাগরিকা বা মুসাফির সেজে, ঝোলা কাঁধে নয়তো সুটকেস হাতে প্রদেশটা চক্কর দিয়ে আসে। ট্রেনে, জাহাজে, হোটেলে, সরাইখানায়, যেখানেই যাক, সেই শান্তশিষ্ট সহজ সরল মানুষটি অচেনা লোকদের সঙ্গে নিঃসংকোচে আগে গিয়ে আলাপ করে। অত্যন্ত মিশুক স্বভাব, মুখে বহু অভিজ্ঞতা প্রসূত একটা আত্মপ্রত্যয়ের ছাপ। লোকদের মন নির্ভয়ে সহজেই কাছে আসে। মানুষজনের সঙ্গে কথা কইতে, তাদের সুখ দুঃখের কথা শুনতে ওর খুব ভালো লাগে। বিশেষ করে সেই সব লোকদের দেখে তার হৃদয় আনন্দে প্লাবিত হয়ে ওঠে, যাদের মধ্যে তীব্র অসন্তোষ জেগে উঠেছে, যারা দুর্ভাগ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মনের ভেতরে ইতিমধ্যে যেসব প্রশ্ন দেখা দিয়েছে তার উত্তর খুঁজছে একাগ্রচিত্তে। পেট ভরে খেতে পাওয়ার জন্য সংগ্রামে মানুষের ব্যস্ত সমস্ত উদ্বিগ্ন জীবন ক্রমশ বিস্তারিত বিচিত্র রূপে উদ্ঘাটিত হতে লাগলো ওর সামনে। সর্বত্র পরিষ্কারভাবে দেখতে লাগলো মানুষকে বোকা বানিয়ে রাখা, লুট করা, লাভের জন্য তার যা কিছু সম্ভব শুষে নেওয়া, তার রক্ত পান করার রূঢ়, অনাবৃত, নির্লজ্জ লিপ্সা। মা দেখে সংসারে কিছুর অভাব নেই, তবু দুনিয়ার অজস্র ধন সম্ভারের সামনে জনগণ অর্ধাসনে, অনশনে, ধুঁকে ধুঁকে জীবন কাটায়। শহরের গির্জায় গির্জায় কি অঢেল ঐশ্বর্য! সোনা রূপো দুহাতে ছড়ানো। তার এক কণারও দরকার নেই ভগবানের, অথচ সেই গির্জারই দরজায় অর্ধ উলঙ্গ ভিখারির দল অবহেলায় ছুঁড়ে দেওয়া ছিটে ফোঁটার জন্য শীতে কাঁপতে কাঁপতে হাত পেতে দাঁড়িয়ে থাকে। আগেও এই দেখেছে। ধনী গির্জা ও পুরোহিতদের সোনার সুতোয় বোনা পরিচ্ছদের চোখ ঝলসানো আড়ম্বর, আর সেই সঙ্গে গরিব জনগণের কুটির আর তাদের ছেঁড়া কাপড়। আগে সেটা ওর স্বাভাবিক বলেই মনে হতো, কিন্তু এখন যেন আর সহ্য হয় না। মনে হয় দরিদ্রের এত বড় অপমান আর নেই। সে জানে গির্জার দরকার তো দিন দুঃখীরই বেশি। ছবি দেখে, বই পড়ে জেনেছে, কথায় কথায় শুনেছেও যীশুখ্রিস্ট দিন দুঃখীরই বন্ধু। অতি সাধারণ বেশেই তিনি সেজেছেন, কিন্তু গির্জায় গির্জায় সেই খ্রিস্টেরই মূর্তি, সোনা জহরত, সিল্ক স্যাটিনে মোড়া। শান্তির আশায় ভিক্ষুকের দল সেই দেবতার দুয়ারে যখন এসে দাঁড়ায়, সেই সিল্ক ঘৃণা ভরে খসখস করে। আপনা থেকেই রিবিনের কথা মনে পড়ে। দেবতার নামেও বেটারা আমাদের ঠকিয়েছে। টেরও পেল না মা, সে প্রার্থনা আগের চেয়ে কম করতে শুরু করলো, কিন্তু বেশি করে ভাবতে শুরু করলো যিশুর কথা, আর যারা তার নাম উল্লেখ না করেও
তাকে যেন একেবারে না জেনেও মার মনে হলো তাঁরই আদর্শ মতো জীবন কাটায়, তাঁরই মতো দুনিয়াকে দিনের দুনিয়া বলে জ্ঞান করে দুনিয়ার ঐশ্বর্য সবার মধ্যে সমানভাবে বিলি করতে চায়, তাদের কথা। সেই ভাবনাটা বড় হতে হতে যা কিছু সে দেখেছে শুনেছে সেসব কিছু ছেয়ে গিয়ে ওর প্রাণের আরাধনা হয়ে তার স্থির জ্যোতিতে আঁধার পৃথিবীকে, সমগ্র জীবনকে, সব মানুষকে উদ্ভাসিত করে তুলল। মনে হতে লাগলো যাকে সে সর্বদা অস্পষ্টভাবে ভালোবেসে এসেছে এক জটিল অনুভূতি দিয়ে, ভয়ে ভরসায়, আশায় আনন্দে মিশিয়ে, সেই যীশুখ্রিস্ট আজ তার আরো নিকট হয়েছেন, অন্যরকম হয়ে উঠেছেন, আরো উচ্চ, আরো দৃশ্য, তার মুখ আরো নন্দিত, যেন সত্যি পুনরুজ্জীবিত হয়েছেন তিনি। মানুষের এই দুর্ভাগা বন্ধুর কথা যারা নীতিবাগীশের মতো আওড়ায়নি, অথচ তাঁরই নামে নিজেদের উষ্ণ রক্ত অঢেলে দান করেছে, তাদেরই রক্তে স্নান করে যেন পুনরুত্থান হয়েছে তাঁর। প্রত্যেকবার নব নব অভিজ্ঞতা সঞ্চয় করে আর কাজ সমাপ্ত করার উত্তেজনায় আনন্দে উচ্ছল হয়ে নিকোলাইয়ের কাছে ফিরে আসে মা। নিকোলাইকে বলে, ভারী ভালো লাগে ঘুরে বেড়াতে, কত কিছু চোখে পড়ে, জীবনটা কি করে গড়ে ওঠে তা বোঝা যায়। খেলা দিয়ে জীবনের একেবারে প্রত্যন্ত দেশে সরিয়ে দেয় সাধারণ মানুষকে। সে অপমানিত হয়ে নড়াচড়া করছে ওখানে। আপনা থেকেই ভাবনা জাগে, কিসের জন্য সেটা? কেন অমন দূর দূর করে ওদের? চারদিকে এত অঢেল খাবার, অথচ ওরা খিদে জ্বলছে কেন? চারদিকে এত বুদ্ধির দীপ্তি, তবে কেন ওরা মূর্খ? কেন ওরা অন্ধকারে থাকে? যে দয়ালু ভগবানের কাছে ধনী দরিদ্রের তফাৎ নেই, সবাই তাঁর প্রিয় সন্তান, কোথায় তিনি? জানেন, ওরা আজকাল আস্তে আস্তে ক্ষিপ্ত হয়ে উঠছে নিজেদের অবস্থার জন্য। অনুভব করছে নিজেদের কথা ভেবে না দেখলে অন্যায় গলা টিপে শেষ করবে তাদের। আরো ঘন ঘন প্রবল ইচ্ছে হয় নিজের ভাষায় মানুষগুলোকে জীবনের অবিচারের বিষয়ে শোনায়। মাঝে মাঝে এই বাসনা দমিয়ে রাখা কঠিন হয়। মা ছবিতে মনোযোগ দিয়েছে দেখলেই নিকোলাই হেসে মাকে আশ্চর্য সব কথা শোনাতে শুরু করে। মানুষের দুঃসাহসিকতায় অবাক হয়ে মা সন্দিগ্ধ স্বরে জিজ্ঞাসা করে, সত্যি বলছেন? সত্যি হবে? তার ভবিষ্যৎবাণীর সত্যতায় স্থির অবিচল বিশ্বাস নিয়ে চশমা পরা দয়ালু চোখ দুটো তার মুখে স্থাপন করে নিকোলাই বলে ভবিষ্যতের সেই রূপকথা। মানুষের ইচ্ছার সীমা নেই, তার শক্তি অফুরন্ত, তবু পৃথিবী আত্মিক সম্পদে সমৃদ্ধ হচ্ছে বড় আস্তে আস্তে। কারণ আজ প্রত্যেক মানুষ অধীনতা থেকে মুক্তি পাওয়ার অভিপ্রায়ে জ্ঞান নয়, টাকা জমাতে বাধ্য হয়। মানুষ যখন লোভ থেকে মুক্ত হবে, জবরদস্তির এই মেহনত তাকে যখন আর করতে হবে না। মা তার কথা খুব কমই বুঝতে পারে, কিন্তু যে শান্ত বিশ্বাস নিকোলাইকে অনুপ্রাণিত করে রেখেছে, সেই বিশ্বাসখানিকে ও আরো বেশি চিনে নিতে পারে। নিকোলাই বলে, পৃথিবীর মুশকিল এই যে মুক্ত লোক খুব কমই আছে। সেটা মা বোঝে। লোভ দেশ মুক্ত মানুষ দেখেছে ও। বোঝে অমনি মানুষ বেশি থাকলে
জীবনের অন্ধকার ভয়ঙ্কর চেহারাটা হতো আরো সহজ, সরল, আরো প্রসন্ন, দয়ালু। বিমর্ষভাবে নিকোলাই বলে, কি করবে? অবস্থাই নিষ্ঠুর করে তোলে মানুষকে। খখলের কথা মনে পড়ে মায়ের। সম্মতি জানিয়ে মাথা নাড়েও। নয়। কাজ থেকে রোজ ঠিক সময়েই ফেরে নিকোলাই। একদিন কিন্তু বড় দেরি হয়ে গেল। এসে কাপড় জামা না ছেড়েই উত্তেজিতভাবে হাত কচলাতে কচলাতে বলল, একজন কমরেড জেল থেকে পালিয়েছে শুনলাম, কিন্তু সে যে কে তা এখনো শুনিনি। মার পা দুটো টলে। তাড়াতাড়ি চেয়ারে বসে পড়ে চুপি চুপি বলে, পাভেল নয় তো? কাঁধ ঝাঁকুনি দিয়ে নিকোলাই বলে, আশ্চর্য কি? কিন্তু কি করে ওকে গোপন রাখতে সাহায্য করি? কোথায় পাবো ওকে খুঁজে? এতক্ষণ তো ওজন্যই টহল দিলাম রাস্তায়। যদি দেখতে পাই। অবশ্যই জানি এসব পাগলামি, কিন্তু করতে হবে তো কিছু। আমি আবার যাচ্ছি। মা চিৎকার করে ওঠে, আমিও যাচ্ছি। আপনি ইয়েগড়ের ওখানে যান, দেখুন সে যদি কিছু জানে। তাড়াতাড়ি বেরিয়ে যেতে যেতে বলে নিকোলাই। মা বুক ভরা আশা নিয়ে তৎক্ষণাৎ রুমালটা মাথায় বেঁধে ছুটে বেরিয়ে গেল নিকোলাইয়ের পেছন পেছন। চোখের সামনে বিচিত্র কুয়াশা, বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ছে। অজানা এক সম্ভাবনার দিকে ছুটে চলেছে মা, মাথা নিচু করে। বিদ্যুৎ চমকের মতো আশার ঝলক খেলে যায়, যদিও সত্যি থাকে ওখানে। গরম পড়ে গেছে, ক্লান্তিতে হাঁপাতে লাগলো মা। ইয়েগড়ের বাড়ির সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ে। পা আর চলে না। পেছন ফিরে একবার তাকিয়েই অস্ফুট চিৎকার করে উঠে চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য। মনে হলো যেন পকেটে হাত দিয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে নিকোলাই ভেশভচিকভ। চোখ তুলে আরেকবার তাকিয়ে দেখে কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবে, চোখের ভুল। কান পেতে রাখে। উঠোনে কার যেন ভারী পায়ের মন্থর শব্দ। সিঁড়ির মোড়ে থমকে দাঁড়িয়ে পড়ে ঝুঁকে নিচের দিকে তাকিয়ে দেখে পরিচিত সেই বসন্তের দাগওয়ালা মুখখানা ওর দিকে তাকিয়ে হাসছে। নিকোলাই, নিকোলাই! ডাকতে ডাকতে নিচে আসে মা। আশাভঙ্গে কলজেটা যেন দুমড়ে মুচড়ে ভেঙে যেতে লাগলো। হাত নেড়ে নিচু স্বরে বলে নিকোলাই, এসো না, যাও যাও। ছুটে ওপরে এসে ইয়েগড়ের ঘরে ঢোকে মা। সোফার ওপরে শুয়েছিল ইয়েগড়। হাঁপাতে হাঁপাতে মা চুপি চুপি বলে, নিকোলাই পালিয়ে এসেছে জেল থেকে। বালিশ থেকে মাথাটা একটু তুলে কর্কশ গলায় জিজ্ঞাসা করে ইয়েগড়, কোন নিকোলাই? ওখানে তো দুজন আছে। ভেশভচিকভ এই যে এসে গেছে। বাহ বাহ, খাসা।
ঠিক সেই মুহূর্তেই নিকোলাই এসে ঘরে ঢোকে। ছিটকিনি দিয়ে দরজা বন্ধ করে টুপি খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু হাসে আর চুলে হাত বুলোয়। ইয়েগর কনুইয়ে ভর দিয়ে একটু উঠে মাথা নেড়ে ওকে অভ্যর্থনা করে। আরে, এসো এসো। নিকোলাই একগাল হেসে মায়ের কাছে এসে হাতখানি ধরে বলে, ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়ে গেল, নইলে গিয়ে আবার জেলখানার অতিথি হতে হতো। কাউকে চিনি না শহরে, ভাবছিলাম কি করি। বস্তির বাড়িতে ফিরে গেলে তো সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাবে। বোকার মতো পালিয়ে এসে কাজটা ভালো করিনি ভাবতে ভাবতে আসছি, হঠাৎ দেখি নীলভনা দৌড়াচ্ছে। ব্যাস, অমনি পিছু ধরলাম। কিন্তু বেরুলে কি করে বলো দেখি, মা শুধল। নিকোলাই এসে বসে সোফার একেবারে প্রান্তে। বড় অস্বস্তি লাগে ওর। সসংকোচে কাঁধ নেড়ে বলে, জুটে গেল মৌকা। এই বাইরে একটু বেরিয়েছিলাম, দেখি কি সাধারণ কয়েদিরা জমাদারকে ঠ্যাঙানি দিচ্ছে। ব্যাটা নাকি টিকটিকি, 24 ঘন্টা সকলের পেছনে লেগে থাকে। এক লহমার জন্য কাউকে শান্তিতে তিষ্ঠ হতে দেয় না। তাই কয়েদিরা হাড়ে হাড়ে চটেছিল। ব্যাস, বাগে পেয়ে গেল, আর যায় কোথায়? চারদিকে সব ছত্রখান, জমাদারেরা পাগলের মতো ছুটোছুটি করছে সিটি বাজিয়ে বাজিয়ে। সে এক কাণ্ড। সামনের দিকে তাকিয়ে দেখি সদর দরজাখানা খোলা। ওধারে দেখা যাচ্ছে ময়দান, শহরটা। এক পা করে এগুলাম, যেন স্বপ্ন দেখছি। খানিকটা দূরে চলে এলাম অমনি করে। তখন হুঁশ হলো, কোথায় যাই? পেছনে মুখ ফিরালাম, দেখি জেলের দরজাও বন্ধ হয়ে গেছে। ইয়েগর বলে, তা মশায় ফিরে গিয়ে সবিনয়ে কড়া নাড়লেন না কেন? বলতেন, মাপ করুন, একটু অন্যমনস্ক ছিলুম। নিকোলাই মুচকি হাসে, তা বই কি, তবে কমরেডদের কাউকে কিছু না বলে তো পালিয়ে আসাটা ভালো হয়নি। তা কি আর করি তখন? দেখি ছোট্ট একটা বাচ্চা কার বুঝি মরেছে, তাকে নিয়ে চলেছে কবরখানায়। মাথাটি হেঁট করে ভিড়ে গেলাম সেই দলে। কারো দিকে আর তাকানো টাকানো নেই। কিছুক্ষণ বসে রইলাম গিয়ে সেই কবরখানায়। ঠান্ডা হাওয়ায় মগজটা একটু ঠান্ডা হলো। হঠাৎ একটা কথা মাথায় এলো। মাত্র একটা? দীর্ঘশ্বাস ফেলে ইয়েগর বলে, তোমার মগজখানায় তার জন্য জায়গার কমতি হওয়ার তো কথা নয়। হালকা করে ভেসভস্টিকভ হাসে মাথা নেড়ে নেড়ে। এখন আর আগের মতো ফাঁকা নেই হে মগজটা আমার। তুমি যে দেখছি এখনো ভুগছ। যার যেমন সাধ্যি ভেজাভাবে কাশতে কাশতে বলে ইয়েগর। তারপর বলো। হাঁটতে হাঁটতে জেলার জাদুঘরে গিয়ে ঢুকলাম। ঘুরছি আর ভাবছি যাই কোথায় এখন। নিজের ওপর এমনকি চটেই গেলাম। এদিকে খিদে পেট জ্বলে যাচ্ছে। আবার বেরিয়ে এলাম রাস্তায়। ঘুরছি, দেখি পুলিশ সবার দিকে তাকাচ্ছে। ভাবছি আমার মুখ নিয়ে শিগগিরই ভগবানের বিচারে পড়ব। হঠাৎ দেখি নীলভনা আমারই দিকে আসছে। একটু সরে গিয়ে দাঁড়ালাম।
তারপর আর কি, এসে গেলাম পেছন পেছন। ব্যাস, আমার কথাটি ফুরলো। মা অপরাধীর সুরে বলে, দেখতে তো পাইনি তোমায়। নিরীক্ষণ করে দেখতে থাকে ভেশভস্টিকভকে। একটু যেন হালকা হয়ে গেছে। মাথা চুলকে বলে নিকোলাই, কমরেডরা নিশ্চয় ভেবে অস্থির হচ্ছে। হুজুরদের কথা ভাবছ না? তারাও তো ভেবে অস্থির হচ্ছেন, ইয়েগর বলে। মুখটা খুলে ঠোঁট দুটোকে নাড়তে থাকে, যেন হাওয়া চিবিয়ে খাচ্ছে। আবার বলে, ঠাট্টা ইয়ার্কি রাখো, তোমার ব্যবস্থা তো করতে হবে একটা। চারটিখানি কথা নয়। যদিও খুব ভালো লাগছে। আমি যদি উঠতে পারতাম। দীর্ঘ নিঃশ্বাস পড়ল ওর। হাত দুখানা দিয়ে ক্ষীণ ভঙ্গিতে বুকটা রগড়াতে থাকে। নিকোলাই মাথা নিচু করে বলে, ভারী রোগা দেখাচ্ছে তোমায়, ইয়েগর ইভানভিচ। মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অস্থিরভাবে ছোট্ট ঘিঞ্জি ঘরখানার চারদিকে চায়। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, ইয়েগর বলে। আর বাড়াবাড়ি না করে এখন ছেলের কথা শুধন তো মা। ভেশভস্টিকভ একগাল হাসে। দিব্যি আছে পাভেল, স্বাস্থ্য ভালো। জেলখানায় ওই তো আমাদের সর্দার। কর্তাদের সঙ্গে সরাসরি কথা টথা তো ওই বলে। সাধারণত হুকুম টুকুম যা দেবার তাও ওই দেয়। সবাই পাভেল বলতে অজ্ঞান। ভ্লাজভা ভেশভস্টিকভের কথা শুনে মাথা নাড়ে আর আর চোখে ইয়েগরের ফোলা নীলচে মুখখানার দিকে তাকায়। স্থির নিশ্চল ভাবলেশহীন মুখটা কি রকম অদ্ভুত চ্যাপ্টা লাগে। শুধু চোখ দুটি তার মধ্যে খুশিতে ঝলমল করছে। হঠাৎ বলে ওঠে নিকোলাই, কিছু খাবার টাবার আছে হে? সাংঘাতিক খিদে পেয়েছে। ইয়েগর বলে, দেখুন মা, ওই তাকটার ওপর রুটি আছে খানিকটা। তারপর একবার বেরোতে হবে। বারান্দার বাঁ দিকের দ্বিতীয় দরজাটায় টোকা দিলেই একজন মেয়ে মানুষ দরজা খুলে দেবে। তাকে বলুন খাবার মতো যা আছে সব নিয়ে যেন আসে এখানে। সব? সব কেন? বাধা দিয়ে বলে নিকোলাই। ভয় নেই হে, সব মানে যৎকিঞ্চিত। মা বেরিয়ে গেল। নির্দিষ্ট দরজায় ধাক্কা দিয়ে ওদিককার নিস্তব্ধতায় কান পেতে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষণ্ণ চিত্তে ভাবতে লাগলো ইয়েগরের কথা। মরে যাচ্ছে ও। ঘরের মধ্য থেকে কে যেন শুধোয়, কে ওখানে? মা অনুচ্চ স্বরে জবাব দেয়, আমি ইয়েগর ইভানভিচের কাছ থেকে আসছি। আপনাকে ডাকছেন একবার তিনি। এই এলাম বলে দরজা না খুলেই জবাব দেয় মেয়ে লোকটি। কয়েক মুহূর্ত যায়, আবার ধাক্কা দেয় মা। এবারে ঝপ করে দরজা খুলে বেরিয়ে আসে চশমা পরা এক দীর্ঘাঙ্গিনী। ব্লাউজের ধামসানো হাতাটা ঠিক করতে করতে কঠোর গলায় বলে, কি চাই? ইয়েগর ইভানভিচ আমায় পাঠিয়েছেন। চলুন, আমি কিন্তু চিনি আপনাকে, নিচু স্বরে বলে ওঠে স্ত্রীলোকটি। নমস্কার, বড্ড অন্ধকার এখানে। নিরীক্ষণ করে দেখে মা। মনে পড়ল নিকোলাইয়ের ওখানেই দেখেছে বার কয়। মনে মনে ভাবে, সব আমাদেরই লোক দেখছি। মার গায়ের ওপর এসে পড়ে মেয়েটি মাকে বাধ্য করে এগিয়ে যেতে আর নিজে পিছু পিছু যায়।
যেতে যেতে জিজ্ঞাসা করে, ওর শরীর কি বেশি খারাপ হলো? হ্যাঁ, শুয়ে আছেন, খাবার নিয়ে আসতে বলেছেন। সেটা বাড়তি জিনিস। ইয়েগরের ঘরে এসে ঢোকে ওরা। হিক্কা উঠছে ইয়েগরের। বলে, পিতৃলোকে চললাম আমি, লুদমিলা ভাসিলিয়েভনা। জেল থেকে পালিয়ে এসেছে এই লোকটা। আগে ওকে খাওয়াবেন, তারপর একটু ঢাকা চাপা দিয়ে রাখবেন, সে ব্যবস্থা করুন। মাথা নাড়ে স্ত্রীলোকটি। তারপর রোগীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কঠোর সুরে বলে, আপনার উচিত ছিল আপনার কাছে লোকটি আসার সঙ্গে সঙ্গেই আমাকে ডাকা, ইয়েগর। তার ওপর করেছেন কি? দুবার ওষুধ খাননি, তাই তো এরকম। আচ্ছা কমরেড, চলুন আমার সঙ্গে, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে আসবে। সত্যি সত্যি আমায় হাসপাতালে পাঠাতে চান? হ্যাঁ, আমিও থাকবো আপনার সঙ্গে। সেখানেও? হে ভগবান! থামুন তো। কথা বলতে বলতে স্ত্রীলোকটি ইয়েগরের বুকে কম্বলখানা ঠিক করে দেয়। নিকোলাইকে আপাদমস্তক নিরীক্ষণ করে দেখে এক দৃষ্টিতে। তারপর ওষুধের শিশি চোখ দিয়ে মেপে দেখে কতটা বাকি আছে। গলাটা ওর মসৃণ মোলায়েম, চলে সহজে। ফ্যাকাশে মুখ, ঘন কালো ভুরুজোড়া নাকের ওপর এসে প্রায় মিশে গেছে। মায়ের ভালো লাগেনি ওর মুখখানা, বড় উদ্ধত যেন। ওর চোখ কখনো হাসে না, একটুখানি ঝিলমিল করেও ওঠে না। আর কথা তো বলে না, যেন হুকুম করে। আমরা আসি এখন, সে বলে। এই যাব আর আসব। দেখুন, এই ওষুধটা এক বড় চামচ ওকে দেবেন তো। আর দেখবেন কথা যেন না বলে। নিকোলাইকে নিয়ে চলে গেল স্ত্রীলোকটি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ইয়েগর, আশ্চর্য মেয়ে, সত্যি সত্যি চমৎকার মেয়ে। আপনার ওর সঙ্গেই এসে থাকা ভালো, মা। বড় ক্লান্ত হয়ে পড়ে ও। চুপ করো তো, আর কথা নয়। এই ধরো, ওষুধটা খেয়ে নাও। মা নরম সুরে বলে। ওষুধটা খেয়ে নিয়ে এক চোখ কুঁচকে ইয়েগর আবার বলতে আরম্ভ করে, চুপ করে থাকলেই কি আর আমার মরণ ঠেকানো যাবে? আর একটা চোখ দিয়ে মাকে দেখে। ধীরে ধীরে একটু হাসি ফুটে ওঠে, ঠোঁট দুটি ফাঁক হয়ে যায়। মায়ের মাথাটা ঝুঁকে পড়ে। গভীর করুণা তীব্র ব্যথা হয়ে ওর চোখ দেয় ভিজিয়ে। ইয়েগর বলে, তাতে কি হয়েছে? এ তো প্রকৃতির বিধান। বেঁচে থাকার সুখের জন্য মরতে তো হবেই। মা হাতটা ওর মাথায় রেখে কোমল স্বরে বলে, একটু চুপ করে থাকো, আচ্ছা। চোখ বুজে পড়ে থেকে যেন বুকের ঘড়ঘড়ানি শোনে ইয়েগর। তারপর জেদ করে বলে চলে, চুপ করাটা হলো অনর্থক, মা। চুপ করে থেকে কি লাভ হবে? মৃত্যু যন্ত্রণার আরো কয়েকটা মুহূর্ত মাত্র বাড়বে, অথচ ভালো লোকের সঙ্গে কথা বলার আনন্দটা হারাবো। ইহলোকে যেমন ভালো লোক আছে, তেমন লোক পরলোকে আছে বলে তো মনে হয় না। ব্যস্ত হয়ে ওঠে মা, ওকে থামাতে চেষ্টা করে। লক্ষ্মীটি, চুপ করো, নইলে ওই মহিলা এসে যদি দেখে তুমি কথা বলছো, তাহলে ওর কাছে আমায় বকুনি খেতে হবে। মহিলা টহিলা নয় ও। কে জানো?
এক বিপ্লবী মেয়ে, কমরেড, চমৎকার মানুষ। তা খাবে বই কি বকুনি, ও সব্বাইকে বকে। প্রতিবেশিনীটির কাহিনী বলতে আরম্ভ করে ইয়েগর। ওর ঠোঁট নড়ে আস্তে আস্তে বহু কষ্টে, কিন্তু চোখে হাসি খেলে। মা দেখে ও ইচ্ছে করেই খোঁচা দেয় তাকে। ওর নীলচে ঘরমাক্ত মুখের দিকে চেয়ে উৎকণ্ঠার সঙ্গে মা ভাবে মরে যাবে। লুদমিলা ফিরে এলো। ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, সেই লোকটির আর বেশিক্ষণ এখানে থাকা চলবে না। যত শিগগির হয় এখান থেকে সরে পড়া দরকার। ভোল বদলাতে হবে। আপনি তাড়াতাড়ি গিয়ে কিছু জামা কাপড় নিয়ে আসুন। দুঃখের বিষয় সোফিয়া নেই এ সময়। লোককে লুকিয়ে রাখা হলো তারই পেশা। চাদরটা কাঁধে জড়াতে জড়াতে মা বলে, কাল আসছে সে। কোনো কাজের ভার দিলেই কাজটা একেবারে কি করে তাড়াতাড়ি এবং নিখুঁত করে করবে, কেবল সেই ভাবনা মায়ের। আর কোনো কথা তখন মাথায় থাকে না। এবারও ভুরু দুটো নামিয়ে পুরোপুরি কাজের লোকের মতো শুধোয়। কি রকম বেশ চাই বলুন? সে যেরকমই হোক, রাতেই তো যাবে। রাতেই তো অসুবিধা বেশি। রাস্তায় লোকজন কম থাকে, পুলিশের নজর থাকে বেশি, আর ও আবার খুব একটা কিছু চতুর নয়। ইয়েগর ধরা গলায় হাসে। মা শুধোয়, হাসপাতালে আসবো তোমায় দেখতে? কাশতে কাশতে মাথা নাড়ে ইয়েগর। কালো চোখ দুটি মায়ের মুখে নিবদ্ধ করে লুদমিলা জিজ্ঞাসা করে, আমার সঙ্গে পালা করে একটু দেখাশোনা করবেন ওকে? করবেন? বেশ, আচ্ছা, এখন তাহলে চট করে আসুন। হাত ধরে দরজার দিকে নিয়ে যায় মাকে, হাতে সস্নেহ আদেশের ইঙ্গিত। বারান্দায় এসে চুপি চুপি বলে লুদমিলা, এমনিভাবে আপনাকে তাড়াচ্ছি বলে রাগ করবেন না তো? কি করব, কথা বললে যে ওর খারাপ হয়। এখনো যে আশা ছাড়তে পারিনি। হাত দুটো সজোরে চেপে ধরে, আঙুলগুলো মুচড়ে যায়, চোখের পাতা ক্লান্ত ভঙ্গিতে নেমে আসে। এই কৈফিয়তে বিব্রত বোধ করে মা। বিড়বিড় করে বলে, না না, ছি, তা কেন হবে, ঠিকই তো। আচ্ছা, তাহলে একটু ভালো করে দেখে শুনে যাবেন। টিকটিকি তো রয়েছে সর্বত্র, নিচু স্বরে বলে লুদমিলা। তারপর হাত দুটো তুলে রগটা ঘষতে থাকে। ঠোঁট দুটো কাঁপতে থাকে, কোমল হয়ে ওঠে মুখখানা। আমি জানি, একটু গর্বের সুরেই মা বলে। গেট থেকে বেরিয়ে একটু থেমে গায়ের চাদরটা ঠিক করে নেয় মা। অলক্ষ্যে চারদিকে তাকিয়ে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে। রাস্তার ভিড়ের মধ্যে এখন প্রায় নির্ভুলভাবে বলতে পারে মা কে টিকটিকি। চলনে বলনে সহজ হতে গিয়ে ওরা বাড়াবাড়ি করে। মুখের অবসন্ন একঘেয়ে ভাবটা আর এসবের পিছনে উদ্বিগ্ন অপ্রীতিকর তীক্ষ্ণ চোখের সতর্ক অপরাধীর মতো ঝিলিক মা ভালো করেই জানে। আজ কিন্তু কোনো পরিচিত মুখ দেখতে পেল না মা, তাই তেমন তাড়াতাড়ি না করে চলে রাস্তা দিয়ে। একটা গাড়িওয়ালাকে ডেকে চড়ে বসল, বাজারে যাবে। প্রায় প্রতি মাসেই জামা কাপড় ছেঁড়ার অপরাধে
কল্পিত মাতাল স্বামীকে গাল দিতে দিতে বিস্তর দর কষাকষি করে কিনল নিকোলাইয়ের পোশাক। ওর মাতাল স্বামীর কাহিনীতে অবশ্য দোকানের কোনো ভাবান্তর দেখা গেল না, কিন্তু মা নিজে খুশি হয় মনে মনে। পথে তার খেয়াল হয়েছিল পুলিশ নিশ্চয় বুঝবে নিকোলাইয়ের পোশাক বদলাবার দরকার হবে, তাই বাজারে চর পাঠাবে। তেমনি সহজ সাবধানতার সঙ্গে ইয়েগরের বাসায় ফিরে আসে মা। তারপর নিকোলাইকে সঙ্গে করে শহরতলিতে পৌঁছে দিতে যায়। রাস্তার দুপাশ ধরে চলে দুজন। লম্বা পীত বর্ণের কোটটায় নিকোলাইয়ের পা আটকে যায়। মাথার টুপিটা বারবার নেমে আসে নাকের ওপর। মাথা নিচু করে ভারী পায়ে চলে সে। দেখে মার বেশ মজা লাগে, সেই সঙ্গে ভালোও লাগে। একটা ফাঁকা রাস্তায় দেখা হয় সাশার সঙ্গে। ভেসভচিকভের দিকে একটু মাথা হেলিয়ে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসে মা। বিষণ্ণ চিত্তে ভাবে, পাভেল এখনো জেলে, আন্দ্রেইও। 10। মাকে দেখে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে বলে নিকোলাই, জানেন তো ইয়েগরের অবস্থা খুব খারাপ। ওকে হাসপাতালে নিয়ে গেছে। লুদমিলা এসেছিল, আপনাকে যেতে বলে গেছে। হাসপাতালে? বিব্রতভাবে চশমাটা ঠিক করে নিয়ে মাকে কোট গায়ে দিতে সাহায্য করে নিকোলাই। তারপর মায়ের হাতে নিজের শুকনো উষ্ণ হাতের চাপ দিয়ে কম্পিত স্বরে বলে, এই পুঁটলিটা নিয়ে যাবেন। ভেসভচিকভের ঠিক বন্দোবস্ত করা হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। আমিও যাব ইয়েগরের কাছে। শ্রান্তিতে মাথা ঘুরছে মায়ের। নিকোলাইয়ের ব্যস্ত উদ্বিগ্নতা, সাংঘাতিক কিছুর আশঙ্কায় তার মনটাকে বিষণ্ণ করে তুলেছে। মাথায় একটা চিন্তা ভারী হাতুড়ির মতো ধাক্কা দেয়, মরে যাচ্ছে। কিন্তু গিয়ে দেখে ছোট্ট ঝলমলে পরিষ্কার একখানা ঘরে ফর্সা ধবধবে বালিশের স্তূপে বসে হো হো করে হাসছে ইয়েগর। স্বস্তির নিঃশ্বাস ফেলে মা। দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে সে বলছে ডাক্তারকে, রোগীর চিকিৎসা করা একরকম সংস্কার করার কাজ আর কি। ডাক্তার উৎকণ্ঠিত হয়ে তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, ইয়ার কি থামাও ইয়েগর। আর আমি বিপ্লবী, সংস্কার টংস্কারকে ঘেন্না করি। ইয়েগরের হাতখানা তার হাঁটুর ওপর সাবধানে নামিয়ে রেখে উঠে দাঁড়ায় ডাক্তার। তারপর ওর মুখের ফোলাটা পরীক্ষা করতে করতে চিন্তিতভাবে দাড়িতে চিমটি কাটে। ডাক্তারটি মার চেনা, নিকোলাইয়ের অন্যতম বিশেষ বন্ধু। নাম ইভান দানিলোভিচ। মা ইয়েগরের কাছে এগিয়ে আসে। ইয়েগর জিভ ভেঙচে অভ্যর্থনা করে। ডাক্তার ফিরে তাকায়, আরে নীলবনা যে, খবর কি? হাতে কি ওটা? বই বোধ হয়। ছোট্ট ডাক্তারটি বলে দেয়, উহু, পড়া টড়া মোটেই চলবে না। ও আমায় গরু বানাতে চায়, মাকে নালিশ করে ইয়েগর। বুকের মধ্যে কফের ঘড়ঘড়ানি ওঠে। দম বন্ধ হয়ে হেঁচকি তোলার মতো করে হাঁপাতে থাকে ইয়েগর। বিন্দু বিন্দু ঘামে মুখখানা একেবারে নেয়ে ওঠে। অবাধ্য ভারী হাতটা ধীরে ধীরে তুলে মুখ মোছে।
ফোলা ফোলা গালের অদ্ভুত নিষ্প্রাণতা বিকৃত করে দেয় তার চওড়া দয়ার্দ্র মুখখানিকে। মুখের রেখা হারিয়ে যায় মরার মতো মুখোশের তলায়। ফোলা ফোলা মাংসের মধ্যে ডোবা চোখ দুটি শুধু স্বচ্ছ উদার হাসিতে জেগে থাকে। ওহে ধন্বন্তরী, শুনছ? বড় ক্লান্ত লাগছে, আর পারছি না, একটু শুই। না, শোবে না, কাটা জবাব দেয় ডাক্তার। বেশ, তুমি চলে গেলেই আমি শোবো। খবরদার মা, ওকে একটুও শুতে দেবেন না। বালিশগুলো ঠিক করে দিন তো একটু। আর দেখুন, ওর সঙ্গে কথা বলবেন না, খুব খারাপ হবে তাহলে। মা মাথা নেড়ে সম্মতি জানায়। ছোট ছোট দ্রুত পা ফেলে ডাক্তার বেরিয়ে গেল। ইয়েগর মাথাটা পেছন দিকে হেলিয়ে চোখ বুজে স্থির হয়ে রইল। আঙুলগুলো শুধু আস্তে আস্তে নাড়ে। ছোট্ট ঘরখানির সাদা দেয়ালগুলো থেকে উঠছে শুকনো হিমেল নিঃশ্বাস, নিষ্প্রভ বিষণ্ণতা। ঘরের মধ্যে বড় বড় জানালা, তার মধ্যে দিয়ে দেখা যায় একটা লাইন গাছের কোঁকড়ানো মাথা। ধূলি ধূসর ঘন শ্যামল পাতার ফাঁকে ফাঁকে হলুদ রঙের ছোপ ফেলেছে আসন্ন হেমন্তের ঠান্ডা পরশ। চোখ বুজে স্থির হয়ে বসে আছে ইয়েগর। বলে চলেছে, ধীরে ধীরে মরণ এগিয়ে আসছে, নেহাত অনিচ্ছায়। বোধহয় একটু মায়া আছে আমার উপর। এত শক্ত ছোকরা ছিলাম। মা আস্তে আস্তে ওর হাতে হাত বুলোতে বুলোতে মিনতি করে। ছি, কথা বলো না ইয়েগর ইভানভিচ, একটু চুপ করো। দাঁড়াও, চুপ করবো বই কি। হাঁপাতে লাগলো পরিশ্রমে। দম বন্ধ হয়ে আসে। দুর্বলতায় মাঝে মাঝে অনেকক্ষণ থেকে দম নিয়ে বলে, আপনি আমাদের সঙ্গে, এটা যে কি চমৎকার। আপনার মুখখানা দেখতে বড় ভালো লাগে। এক এক সময় ভাবি আপনার কথা, কি হবে আপনার। সবার মতো যে আপনাকেও জেলে পচতে হবে, সেটা ভাবতে বড় খারাপ লাগে। আচ্ছা, জেলে যেতে ভয় নেই আপনার? না, সহজে জবাব দেয় মা। ভয় আপনার করবে না সে আমি জানি, তবুও জেল, সে নরকের বাড়া। আমার এ হাল কি করে হলো? ওই জেলে গিয়েই তো। শুনবেন সত্যি কথা? সত্যি মরতে আমি চাই না। না না ষাট, এখন মরবার কি হয়েছে, বলতে যায় মা। কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে মুখের কথা মুখেই থেকে যায়। এখনো আমি কাজ করতে পারতাম, কিন্তু কাজ যখন করা যায় না, বেঁচে থাকার তখন কোনো মানে হয় না আর। বেঁচে থাকাটা তখন হলো বোকামি। কথাটা সত্যি, কিন্তু তাতে সান্ত্বনা নেই। আপনা থেকেই মনে পড়ে সেই আন্দ্রেইয়ের কথা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা, যেন ঝড়ের মধ্যে দিয়ে গেছে সারাটা দিন। ক্লান্তিতে দেহ আর বইছে না, খিদেও পেয়েছে। রোগীর একটানা শ্লেষাজড়িত চাপা স্বরের কথাগুলো যেন নিঃসহায়ভাবে দেয়ালে ভর দিয়ে সমস্ত ঘরের বাতাসকে ভারী করে তুলছে।
জানালার ওদিকে লাইম গাছগুলোর মাথা দেখায় নিচু মেঘের মতো। এমনি বিষণ্ণ কালো দেখলে অবাক হতে হয়। চারদিক আশ্চর্য শান্ত স্তব্ধ। কালো সন্ধ্যাখানি রাত্রির প্রতীক্ষায় থমথমে। বড় খারাপ লাগছে, বলে ইয়েগর। চোখ বুজে নিঃশব্দে পড়ে থাকে। ঘুমো একটু, হয়তো একটু ভালো লাগবে, মা বলে। কান পেতে শোনে নিঃশ্বাস পড়ছে কিনা। চারদিকে তাকায়, তারপর স্তম্ভিত হয়ে বসে থাকে কয়েক মুহূর্ত, শীতল বেদনায় মুহ্যমান হয়ে। ধীরে ধীরে তন্দ্রা আসে। হঠাৎ দরজার কাছে একটা চাপা শব্দ শুনে ধড়ফড় করে জেগে ওঠে মা। ইয়েগর তাকিয়ে আছে। নিচু স্বরে বলে মা, ছি ছি, ঘুমিয়ে পড়েছিলাম, ক্ষমা করো। তুমিও আমায় ক্ষমা করো। ইয়েগরের স্বরও মায়ের মতোই কোমল। খোলা জানালার মধ্যে দিয়ে গোধূলি ঘরটির পানে চেয়ে থাকে। একটা ঝাপসা ঠান্ডা মুখ চোখের ওপর চেপে বসে। ঘরের মধ্যে সবকিছু অদ্ভুত নিস্তেজ হয়ে এসেছে। কালো ছায়ায় কালো হয়ে আছে রোগীর মুখ। খসখস শব্দ। লুদমিলার গলা শোনা যায়। অন্ধকারে বসে দিব্যি গুজগুজ করছো দুজনে। সুইচটা আবার কোথায়? হঠাৎ একটা তীব্র তীক্ষ্ণ সাদা আলোয় ঘরটা ভরে যায়। ঘরের মাঝখানে দাঁড়িয়ে কৃষ্ণ বসনা লুদমিলার ঋজু দীর্ঘ মূর্তি। ইয়েগরের সর্বাঙ্গে একটা তীব্র শিহরণ খেলে গেল। হাতটা তুলে আনলো বুকের ওপর। কি হলো বলে চিৎকার করে ছুটে এলো লুদমিলা। মায়ের মুখের ওপর নিবদ্ধ হয়ে আছে ইয়েগরের দৃষ্টি। অদ্ভুত বড় আর উজ্জ্বল দেখাচ্ছে চোখ দুটি। মুখটা মস্ত বড় একটা হাঁ হয়ে গেল। মাথাটা খাড়া হয়ে উঠল। হাতটা সামনে বাড়িয়ে দিল। সাবধানে হাত ধরে মা রুদ্ধশ্বাসে চেয়ে রইল ওর মুখের দিকে। হঠাৎ প্রবল ঝাঁকুনি দিয়ে মাথাটা পেছন দিকে হেলিয়ে ইয়েগর বলে উঠল, আর পারি না, চললাম। দেহটা নরমভাবে একটু শিউরে উঠল। কাঁধের ওপর মাথাটা পড়ল এলিয়ে। ঝোলানো বাতিটার আলো নিষ্প্রাণ হিম ঔদাস্যে ঠিকরে পড়ল ওর বিস্ফারিত চোখের ওপর। মা চুপি চুপি বলে, লক্ষ্মীটি। লুদমিলা আস্তে আস্তে সরে যায় বিছানার কাছ থেকে। জানালার কাছে গিয়ে বাইরের দিকে কোথায় জানি তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর মায়ের সম্পূর্ণ অচেনা একটা অস্বাভাবিক উচ্চস্বরে বলে ওঠে, মরে গেছে। ঝুঁকে পড়ে কনুই দুটো রাখে জানালার তাকে। পরক্ষণেই হঠাৎ যেন মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, এমনিভাবে হাঁটু গেড়ে দুই হাতে মুখ চেপে একটা অস্ফুট আর্তনাদ করে ওঠে। মা ইয়েগরের ভারী হাত দুখানা ওর বুকের ওপর তুলে দিল। অদ্ভুত ভারী মাথাটা বালিশের ওপর ঠিক করে রাখল। তারপর চোখ মুছতে মুছতে লুদমিলার কাছে এসে আস্তে আস্তে ওর ঘন চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে তার দিকে ফিরে তাকায় লুদমিলা। তার নিরুজ্জ্বল চোখ দুটি
বেদনা বিস্ফারিত হয়ে উঠল। টলতে টলতে উঠে দাঁড়িয়ে কাঁপা ঠোঁটে ফিসফিস করে বলতে লাগলো, একসঙ্গে জেল খেটেছি, নির্বাসনে থেকেছি। মাঝে মাঝে অসহ্য হয়ে উঠত, গা ঘিন ঘিন করত। অনেকে শেষ পর্যন্ত ভেঙে পড়েছে। শুকনো ফোঁপানিতে গলা আটকে যায়। জোর করে সেটা চেপে রেখে মায়ের খুব কাছে মুখ নিয়ে আসে ও। গভীর ব্যথায় মুখখানা কোমল হয়ে উঠেছে। সেই কোমলতায় বয়সের অনেকগুলো অঙ্ক মুছে গিয়ে অনেক কচি দেখায় লুদমিলাকে। তার চোখে জল নেই, শুকনো ফোঁপানিতে দেহ আলোড়িত। বলে চলে, কিন্তু কি হাসি খুশি ছিল সর্বদা। যত কষ্টই হোক ভেতরে, সেসব চেপে রেখে হাসি ঠাট্টায় সর্বদা আসর জমিয়ে রাখত। দুর্বল চিত্ত লোকেদের সাহস দিতে চেষ্টা করত। কত দরদ, সহানুভূতি, মায়া মমতা যে ছিল ওর। ওখানে সাইবেরিয়ায় অধিকাংশ মানুষ খারাপ হয়ে যায় কাজকর্ম না থাকার জন্যে। লোকের মন্দ দিকটা তখন বেরিয়ে পড়ে। কিন্তু ও জানতো কি করে মানুষকে মানুষ রাখতে হয়। যদি জানতেন কি যে কমরেড ছিল। ব্যক্তিগত জীবনে কত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল, কিন্তু ওর মুখ থেকে এতটুকু নালিশ কেউ কোনোদিন শোনেনি। কোনো দিন না। আমিই ছিলাম ওর বড় বন্ধু। ওর কাছে আমি খুব ঋণী। ওর বিরাট মনের দৌলতের যতখানি পারে ও আমায় দিয়ে গেছে। আমাকে সব কিছু দিয়েছে, কিন্তু একলা পড়ে ক্লান্ত হয়ে এতটুকু কিছু আমার কাছে চায়নি। না আদর, না মনোযোগ। ইয়েগরের কাছে গিয়ে নিচু হয়ে ওর হাতে চুমু খেতে খেতে অনুচ্চ শোকাকুল কণ্ঠে বলে, কমরেড বন্ধু, আমার একান্ত আপনার জন, ধন্যবাদ ধন্যবাদ। আমার অন্তরের ধন্যবাদ নাও। বিদায়। যাও তুমি। যতদিন বেঁচে আছি আমি তোমারই মতো কাজ করে যাব, এমনি অনলস, এমনি অটুট বিশ্বাসে। বিদায়। চাপা কান্নায় ওর সারা দেহ তোলপাড় হতে থাকে। ইয়েগরের পায়ের ওপর মাথা রেখে ফোঁপায় লুদমিলা। মায়ের চোখে নীরব অশ্রুর বন্যা। চাপতে চেষ্টা করে মা, সান্ত্বনা দিতে চায় লুদমিলাকে। যে সান্ত্বনায় বুকে বল আসবে, দেহে শক্তি আসবে। বলতে চায় ইয়েগরের কথা, ভালোবাসা আর বিষাদে ভরা সে কথা। বাষ্পাচ্ছন্ন দৃষ্টিতে ইয়েগরের দিকে চায়। আধখোলা চোখ যেন ঝিমিয়ে পড়েছে। নীল ঠোঁট দুটিতে মৃদু হাসি লেগে আছে। চারধারে শান্ত স্তব্ধতা, একঘেয়ে ঔজ্জ্বল্য। ইভান দানিলভিচ আসে তার অভ্যস্ত দ্রুত ছোট ছোট পা ফেলে। ঘরের মাঝখান পর্যন্ত এসেই থমকে দাঁড়িয়ে পড়ে। দুহাত দ্রুত পকেটে ঢুকিয়ে ভীত উচ্চ কণ্ঠে বলে ওঠে, কখন হলো? উত্তর নেই। কপাল ঘষে সে টলতে টলতে এগিয়ে যায় ইয়েগরের কাছে। করমর্দন করে সরে আসে এক ধারে। আশ্চর্য হবার কিছু নেই। হার্টের অবস্থা যা ছিল তাতে অন্তত মাস ছয়েক আগেই এ হবার সম্ভাবনা ছিল। হঠাৎ তার তীক্ষ্ণ, এখানে বেমানানভাবে উচ্চ, কষ্টকৃত শান্ত গলাটা ভেঙে গেল।
মৃতের বিছানার পাশে মানুষ দুটির দিকে মিটমিট করে তাকিয়ে থাকে। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাড়ি পাকাতে থাকে ইভান দানিলভিচ। মৃদু স্বরে বলে, আরেকজন চলে গেল। লুদমিলা উঠে গিয়ে জানালা খুলে দেয়। একান্ত কাছাকাছি হয়ে তিনটি মানুষ জানালার পাশে দাঁড়িয়ে তামসী শারদ রাত্রির দিকে তাকিয়ে থাকে। অন্ধকার তরুশিরের ঊর্ধ্বে অনন্ত আকাশকে গভীর করে দিয়ে তারারা আলো জ্বেলে বসে আছে। মায়ের হাত ধরে নিঃশব্দে তার কাঁধে মাথা রাখে লুদমিলা। ডাক্তার মাথা নিচু করে চশমা জোড়া ঘষে। বাইরের প্রগাঢ় শান্তির মধ্যে দিয়ে ভেসে আসে শহরের অবসাদগ্রস্ত নৈশ কোলাহল। হিমেল হাওয়া ওদের চুল উড়িয়ে মুখে হাত বুলিয়ে দেয়। চমকে ওঠে লুদমিলা। গাল বেয়ে এক ফোঁটা চোখের জল পড়ে। হাসপাতালের বারান্দায় ভীতচকিত ধ্বনি, কাদের যেন দ্রুত পায়ের আওয়াজ, চাপা বিষণ্ণ স্বর, গোঙানি। ওরা তিনজন নিস্তব্ধ নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে থাকে উৎসারিত রাত্রির দিকে তাকিয়ে। মার মনে হয় ও থাকাতে ওদের অসুবিধে হচ্ছে। আস্তে আস্তে টেনে নিজের হাতটা মুক্ত করে চলে যায় দরজার দিকে। মৃতের প্রতি মাথাটা একবার নত করে। যাচ্ছেন? মুখ না ফিরিয়ে নিচু স্বরে জিজ্ঞাসা করে ডাক্তার। হ্যাঁ। রাস্তায় চলতে চলতে লুদমিলার শুষ্ক অশ্রুজলের কথা মনে পড়াতে ভাবে মা, কাঁদতেও জানে না মেয়েটা। মনে পড়ে যায় ইয়েগরের শেষ কথা কটি। চোখের সামনে ভাসে ওর জীবন্ত চোখ দুটো, ওর সেই গল্প বলা, ঠাট্টা তামাশা। ভালো মানুষের জীবনই দুর্বহ, মরণ নির্ভার। আমার মরণ কেমন হবে কে জানে, মনে মনে ভাবে মা। মনশ্চক্ষে ভেসে ওঠে অত্যুজ্জ্বল সাদা সেই ঘরখানা। জানলার ধারে দাঁড়িয়ে আছে লুদমিলা আর ডাক্তার। তাদের পেছনে ইয়েগরের প্রাণহীন দুই চোখ। মানুষের জন্য বিশাল করুণায় হঠাৎ মায়ের বুক কানায় কানায় ভরে ওঠে। পাঁজর ভাঙা একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। কোনো এক নামগোত্রহীন আবেগ ওকে যেন তাড়িয়ে ঠেলে নিয়ে যায়। মাথা নুইয়ে মা এক বিষণ্ণ কিন্তু সজীব শক্তির কাছে নতি স্বীকার করে। নরমভাবে সেই শক্তি ঠেলা দেয় মাকে। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল 12তম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।